হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি গ্রামের ব্লগ শুরু করছি, সেটা আমার শ্বশুরবাড়ি থেকে আমি শুরু করেছি। আর আমার সর্বপ্রথম ব্লগের প্রথমে আমি দিয়ে দিয়েছি আপনাদের এত এত ভালোবাসার কমেন্টগুলো। গতকালকে আমি যে ব্লগটা আপলোড দিয়েছিলাম সেটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে, যে কমেন্টগুলো পড়ে আমার মনটা একদমই ভরে গিয়েছে। আর কমেন্টের আনসারগুলো না দিয়ে আমি থাকতে পারলাম না, বা আপনাদের সাথে শেয়ার না করে। তো আপনাদের সাথে কমেন্টগুলো আমি শেয়ার করেছি। আপুরা আমাকে এতটাই ভালোবাসে, কি বলবো বলে বোঝাতে পারছি না। আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি অবশ্য। অনেক আপু বলেছে যে আপু এখন থেকে রেগুলার ব্লগ না দিলে আমরা রাগ করব। তো আপু প্লিজ রাগ করো না, মাঝে মধ্যে তো একটু লেট হয়ে যায়, আমি তো একটু ব্যস্ত থাকি, সেজন্য ব্লগগুলো দিতে পারি না। তারপরও কিন্তু কাউকে আমি ভুলে যাইনি, সবার কথা কিন্তু আমার মনে পড়ে। আমারও কিন্তু অনেক খারাপ লাগে যখন আমি ব্লগগুলো রীতিমতো না দিতে পারি। তো চেষ্টা করব সবসময় ব্লগগুলো দেওয়ার। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি, আর রেগুলার ব্লগগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো আমরা আজকে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি আমার ননদের বাসায়। তো সাথে আপু এসেছে আজকে। আমি তো বলেছি সারাদিন আমার শ্বশুরবাড়ি আমি থাকি, রাতের বেলা আমাদের বাড়িতে চলে যাই। দু বাড়িতে মিলিয়ে কিন্তু আমি থাকার চেষ্টা করি, আসলে এক বাড়িতে কিন্তু একবারে থাকতে পারবো না। তো আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছে, সেগুলো কি বলবো। আর সব সময় কিন্তু সবার অনেক আদর পাচ্ছি, গ্রামে আসার পর সবাই কিন্তু অনেক অনেক ভালোবেসে এত সুন্দর করে রান্নাবাড়া করে আমাদেরকে আয়োজন করে খাওয়াচ্ছে। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে কি বলবো, গ্রাম কিন্তু সবাই পছন্দ করে না, আবার সবাই পছন্দ করে। আমাদের কাছে এতটাই পছন্দ হয়ে গিয়েছে গ্রাম, কি বলবো, এখন আর শহরে যেতে ইচ্ছেই করে না। মেয়েরা, আমার বাচ্চারা সব সময় বলবে যে আমরা এখন আর শহরে থাকবো না, গ্রামে থাকবো। আসলে কিন্তু অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ। তারপরও যেহেতু বাচ্চারা পড়াশোনা করতেছে, সেজন্য কিন্তু সব সময় শহরে থাকতে হবে, গ্রামে তো আর একেবারে আসা হবে না। তো শালীন দেখতে পাচ্ছেন ওর ভাইয়ার সাথে এখন ভাত খেয়ে নিচ্ছে। ও গ্রামে আসার পর আমার হাতে একদমই খাবে না, সবার সাথেই কিন্তু খেতে অনেক পছন্দ করে। তো আজকে যে ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, সব বাড়ি মিলিয়ে কিন্তু দেখাবো। আর আমি আজকে চাঁদপুর যাব। তো চাঁদপুর সিটিটা দেখতে কেমন সেটাও আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমি অনলাইনে দেখেছি যতটুকু, কি কি আছে চাঁদপুর দেখার মতো জায়গা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চাঁদপুর, মতলব, নারায়ণপুর সব বাজারে কিন্তু আমরা ঘুরবো ভাবতেছি আস্তে আস্তে। যেহেতু গ্রামে এসেছি, এই পরিবেশগুলো খুবই ভালো লাগে। আর গাড়ি দিয়ে যেহেতু সব সময় ঘুরি, তো আমি ভাবলাম যে সিএনজি করে একটু ঘুরবো। সিএনজিতে অনেক দিন হয়েছে ওঠা হয়নি। আর এখন আমরা গাছ থেকে কিছু তেজপাতা ছিঁড়ে নিচ্ছি, মানে তেজপাতার ডাল আমাদেরকে ভেঙে দিচ্ছে, এগুলো আমরা নিয়ে যাব। তো এখানে তেজপাতা গাছ আছে, সেটা আমি লক্ষ্য করিনি, বাট ওনারা যখন বলল তখন বুঝতে পারলাম যে এগুলো তেজপাতা। দেখতে খুবই ভালো লাগতেছে। আর তেজপাতার মানে কাঁচা যে পাতাটা, সেটাও নাকি রান্না করে খাওয়া যায়, মাংসের মধ্যে দেওয়া যায়, সেটা আমি জানতাম না অবশ্য। আমি সবসময় জানতাম যে তেজপাতা শুকিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপর বয়মে রেখে দেয়। তো এগুলো কিন্তু কাঁচাও খাওয়া যায় পাতাগুলো। তো পাতাটা কিন্তু কাঁচা পাতাটাই বিশেষ করে অনেক গ্রান কিন্তু। তো এটা দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায়। ওনারা নাকি গাছ থেকে নিয়ে এসে তারপর তরকারির মধ্যে দিয়ে দেয়। তা আমি এখান থেকে কিছু তেজপাতা নিয়ে যাচ্ছি আমাদের বাড়ি যাওয়ার পথে। তো মীরা দেখতে পাচ্ছেন আচার খাচ্ছে লবণ মরিচ দিয়ে ওর আন্টির সাথে। তা আমরা এখন চলে যাব আমাদের বাসায়। তো এই যে আমরা এখন আমাদের বাসায় চলে এসেছি। এখন প্রায় রাত 10:30টার মতো বাজে। তো বাচ্চারা চাচ্ছে গ্রিল চিকেন খাবে। তো কিসের মধ্যে তৈরি করব সে পাত্র খুঁজে পাচ্ছিলাম না। তো আমাদের যখন বিল্ডিংয়ের কাজ চলতেছিল তখন কিন্তু এই যে এরকম একটা নেট ছিল, সেটার মধ্যে বালু ছালার জন্য রেখেছে। তো আম্মু বলতেছে সেটা আর কাজে লাগবে না, তাই আমরা সেটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে সেটার মধ্যে আমরা গ্রিল চিকেন তৈরি করব। তো এখানে আমরা ব্রয়লার মুরগি নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। আর গতকালকের ব্লগে আমি দেখিয়েছিলাম আম্মু দই পেতেছিল। এই যে দইটা কিন্তু এত সুন্দরভাবে জমেছে, আমরা খেয়েছি, খেতে অনেক ভালো লেগেছে। তবে মিষ্টিটা একটু কম হয়েছিল, তাতে কোনো সমস্যা নেই। এটা রান্নার মধ্যে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ দই দিয়ে দিয়েছি। যে কোনো দই দিলে চলবে, এটা টক দই, মিষ্টি দই, এটা আমি মিষ্টি দই অ্যাড করে দিয়েছি। তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ।
এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টিস্পুন পরিমাণ, আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এই চিকেনটা খেতে অনেক ভালো লাগবে। তা এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের হাতে যেহেতু সময় নেই, সেজন্য আমরা ম্যারিনেট করে রেখে দেব না, এমনিতেই কিন্তু তৈরি করে ফেলবো। তো হাত দিয়ে খুব ভালোভাবে মাখার পর এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। তো এখন আমরা চুলাতে যে স্টিলের জালিটা দিয়েছিলাম সেটা দেওয়ার পর কিন্তু এক এক করে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর নিচে কিন্তু আমরা লাকড়ি দিয়ে জাল করতেছি। আর আমরা যখন এই চিকেনটা তৈরি করতেছিলাম, আমাদের পরিবারের সবাই মিলেই কিন্তু দাঁড়িয়ে দেখতেছে। তো এই আইডিয়াটা ছিল আমার যে আমি এভাবে এই চিকেনটা তৈরি করব। তো এই যে এখন অলরেডি চিকেনগুলো হয়ে গিয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে, অসাধারণ একটা চিকেন হয়েছিল। তো উপরে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, এখন কিন্তু খুব সুন্দর পোড়া পোড়া একটা গ্রান বের হবে। তো আমরা এখন যাচ্ছি চাঁদপুর। এটা ছিল পরের দিন সকালবেলা 10:30টার দিকে। আমরা সকালবেলা নাস্তা খেয়ে তারপর রওনা হয়ে গিয়েছি। তো চাঁদপুরে আমি যখন অনেক ছোট ছিলাম তখন একবার গিয়েছিলাম। তখন আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম তখন। তো ওখানকার কথা তেমন বেশি মনে নেই, বাট আমার মনে আছে যে চাঁদপুর হসপিটালে আমি ভর্তি ছিলাম। তো বড় হওয়ার পর কিন্তু আর কখনো যাওয়া হয়নি চাঁদপুরে। এই প্রথমবার কিন্তু আমরা সবাই মিলে একসাথে চাঁদপুরে যাচ্ছি। তো চাঁদপুর মানে সিটিটা দেখতে কেমন সেটাই আজকে আমি একটু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি অনলাইনে দেখেছি যতটুকু জায়গা সেখানে আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন যাচ্ছি চাঁদপুর। প্রথমে আমরা গ্যাস নিয়ে নিব, গাড়িতে একদমই গ্যাস ছিল না। ঢাকা থেকে যে গ্যাস নিয়ে এসেছি সেটা দিয়ে কিন্তু আমরা অনেক ঘোরাফেরা করে ফেলেছি। আর তো আমরা এখন অলরেডি চাঁদপুরের রাস্তায় চলে এসেছি। আর চাঁদপুর সিটি আমি কখনোই দেখিনি, আমি বলেছিলাম ছোটোবেলায় আমি হসপিটালে ছিলাম তখনই একটু দেখেছি। তো বড় হওয়ার পর আর এই চাঁদপুরে আসা হয়নি, আজকে আসতে পেরে অনেকটাই ভালো লেগেছে। গত ফির যখন আমরা এসেছিলাম গ্রামে তখন বলেছিলাম ওদের আব্বুকে আমাকে চাঁদপুরে নিয়ে আসার জন্য। আজকে কিন্তু হুট করে আমাকে নিয়ে এসেছে, কোনো রকম প্রিপারেশন নিইনি। প্রথমে হঠাৎ করেই বলতেছে চলো আমরা চাঁদপুরে যাই, সেজন্যই কিন্তু আমরা এসেছি। তো মেইন উদ্দেশ্য ছিল আমরা গ্যাস নিব গাড়িতে, সেজন্য। তো আমরা এখন চলে এসেছি গ্যাস নেওয়ার জন্য। এখান থেকে গ্যাস নিয়ে তারপর আমরা সামনের দিকে এগোবো। দেখি চাঁদপুরে ঘোরার মতো কি কি জায়গা আছে। তো সেই চাঁদপুর কিন্তু আমি অনেকবার বলেছিলাম মালয়েশিয়াতে যখন ছিলাম যে আমরা বাংলাদেশে ঘুরে ঘুরে অনেক জায়গায় যাব। চাঁদপুরে নাকি অনেক ইলিশ পাওয়া যায়, সেখান থেকে ইলিশ নিয়ে আসব। তো এখানে আসার পর অনেককে জিজ্ঞেস করতেছিলাম যে ইলিশ কোথায় পাওয়া যায়। ওনারা বললো এখন তো ইলিশের সিজন না, সেজন্য এখানে কোনো ইলিশ পাবেন না। তো যখন নাকি বর্ষার সিজন তখনই নাকি ইলিশ মাছ পাওয়া যায়। তো আমরা কিন্তু অনেক আশা করে এসেছিলাম যে ইলিশ মাছ নিয়ে যাব যদি আজকে পাই। তো আজকে কোনো ইলিশ মাছ আমরা পাইনি, সেজন্য আমরা এমনিতেই একটু ঘোরাফেরা করতেছি গ্রামের এরিয়া সাইডে। সবাইকে জিজ্ঞেস করতেছি যে এই এরিয়াতে কি কি দেখতে পাওয়া যায়। ওনারা বলতেছে ফেরিঘাট আছে, সেটাই নাকি এই এলাকার সবচেয়ে সুন্দর জায়গা। তা আমি আর ফেরিঘাটে যাব না, আমি এসেছি একটা ব্রিজের উপরে। তো অনলাইনে কিন্তু দেখিয়েছে এই ব্রিজটার উপরে নাকি অনেক সুন্দর। তো আমি এই ব্রিজটার উপরে সৌন্দর্যর কিছুই দেখতে পাইনি, শুধু দেখতে পেলাম নিচে ফেরি যাচ্ছে এতটুকুই। তো এই ব্রিজে ওঠার জন্য 25 টাকা নিয়ে থাকে, আর নামার জন্য কিন্তু 25 টাকা নিয়ে থাকে। টোটাল কিন্তু 50 টাকা নেয় ওনারা। তা আমরা 50 টাকা দিয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার পর আবার আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো 50 টাকা আমাদের নিয়েছে। তো ব্রিজটা আমাদের অলরেডি দেখা হয়ে গিয়েছে। আর চাঁদপুর নাকি ট্রেন অনেক আসা যাওয়া করে। এই যে ট্রেন আমি কখনোই দেখিনি, বললাম এই প্রথমবার দেখেছি যে চাঁদপুরের ট্রেন।
তো ট্রেনে উঠে কিন্তু কোথাও আমার কখনো যাওয়া হয়নি বাংলাদেশে। মালয়েশিয়াতে আমি উঠেছি, বাট বাংলাদেশে কখনোই ট্রেনে ওঠা হয়নি। তো এটাই ছিল চাঁদপুর সিটি। আমাদের ঘোরাফেরা করা হয়ে গিয়েছে। এখন আমরা অন্য একটা এরিয়াতে চলে এসেছি। এটা নাকি খুব সুন্দর একটা জায়গা, লেকের পার। তো সেটাতে আমরা এখন অলরেডি চলে এসেছি। এখানে আসার পর আমার কাছে অনেকটাই মনে হচ্ছে মালয়েশিয়ার মতন। মালয়েশিয়া যেরকম আমরা সাগরের পাড়ে ছোট ছোট দোকান দেখে থাকি, এখানেও কিন্তু ঠিক ওই রকমই দোকানপাটগুলো, শুধু মেয়েদের জিনিসপত্র এখানে। তো হেয়ার ব্যান্ড, তারপর চুড়ি, সব ধরনের জিনিস কিন্তু এখানে কিনতে পাওয়া যায় রিজনেবল প্রাইসে। তো আমি ওনাকে প্রাইস জিজ্ঞেস করতেছিলাম যে কানের দুলগুলো কত টাকা হবে। উনি চাচ্ছে 160 টাকা। তো আমার কাছে কেন যেন জিনিসগুলো ভালো লাগতেছে না, সেজন্য নিইনি। এমনিতে আমার কিন্তু অনেক কানের দুল রয়ে গিয়েছে, সেজন্য আর এখান থেকে কিছুই আমার কেনা হয়নি। তারপরও দেখি কি কি কিনে নিয়ে যেতে পারি এখান থেকে। আর এই যে শালীন দেখতে পাচ্ছেন, ও চাচ্ছে যে পেন্সিল নেবে। তো আমার কাছে তো এখানে মনে হচ্ছে না যে এগুলো পেন্সিল, এগুলো কিন্তু মেয়েদের মাথার ব্যান্ড, তারপর ছোট ছোট হিজাবের পিনগুলো কিনতে পাওয়া যায়। আর নিচে যেগুলো দেখাচ্ছে উনি ছোট ছোট, এগুলো অনলি 30 টাকা করে। তো উপরে যেগুলো দেখাচ্ছে সেগুলো দামাদামি করানো যায়, আর নিচেরগুলো কোনো দামাদামি করা যায় না, শুধু 30 টাকা দিয়ে সবগুলো নিতে হবে। তো ছোটোখাটো দোকানের মধ্যে অনেক কিছুই কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। বিশেষ কথা হলো এখানে একটু ঘোরাফেরা করতে পেরে অনেকটাই ভালো লেগেছে। আর চাঁদপুর কি কি দেখতে পাওয়া যায় সেটাই কিন্তু আমরা দেখতে এসেছিলাম। আমার চাঁদপুরের কিছু ভিউয়ার্সরা আছে, তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় সুন্দর সুন্দর জায়গা আছে। আমি এতটুকুই দেখতে পেয়েছি অনলাইনে যে এই পাশে ও পাশে দেখার জায়গা আছে। আমরা ম্যাপ দেখে দেখে কিন্তু এখানে এসেছি, এর চেয়ে সুন্দর জায়গা কোথায় আছে সেটা জানি না। তো হয়তো চাঁদপুরের অনেকেই আমার ব্লগগুলো দেখে, তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে সুন্দর জায়গাগুলো কোথায় দেখতে পাওয়া যায়। তাহলে হয়তো যে কোনো একদিন আমরা সবাই মিলে আসব, ফ্যামিলি সবাই মিলে এসে একটু আনন্দ করে যাব এখানে। তারপরও মোটামুটি খারাপ লাগেনি, অনেক ভালো লেগেছে। আজকে সারাদিন আমরা এখানে ঘোরাফেরা করতে পেরে, আর অনেক ক্ষুধা লেগে গিয়েছে আমাদের এখানে আসার পর। এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, আজান পড়ে গিয়েছে। তো আমরা ভাবছি এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা। তো রেস্টুরেন্টে চেয়েছিলাম খাবার খেয়ে নিব। তো আমার ননদ আবার কল দিয়েছে ওনাদের বাসায় যেয়ে খাবারটা খাওয়ার জন্য। তো আমরা এখানে একটু ঘোরাফেরা করে তারপর ওদের বাসায় চলে যাব। তো এখান থেকে আমরা কিছু বাদাম নিয়ে যাচ্ছি। আর এখানে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেশে, অন্য দেশি বাদামও এখানে আছে। তো ইন্ডিয়ান বাদাম, বাংলাদেশি বাদাম। তো বিশেষ করে আমার কাছে বাংলাদেশি বাদামটাই খেতে অনেক ভালো লাগে। তারপর আমি 2টা বাদামই মিক্স করে নিয়ে যাব বাসার সবার জন্য। এখানে তো আর তেমন বেশি কেনাকাটা করতে পাওয়া যায় না, তো টুকিটাকি কিছু কেনাকাটা করে যাওয়ার সময় নিয়ে যাব। আর সব সময় রাতের বেলা যখন কারেন্ট চলে যায় তখন আমরা বাহিরে বসে সবাই মিলে কিন্তু বাদাম খেয়ে থাকি।
তো এখান থেকে আমাদের কিছু বাদাম কেনা হয়ে গিয়েছে, আর আশেপাশের ভিউটা মোটামুটি খারাপ ছিল না, ভালো লেগেছে। শালীন চাচ্ছে এখান থেকে বেলুন নেবে, তো ওকে একটা বেলুন কিনে দিচ্ছি। তো এই রেড কালার বেলুনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তো ও কিন্তু গ্রিন টাইপ পছন্দ করেছে। তো অনেক সময় ধরে আমরা এখানে ঘোরাফেরা করেছি, প্রায় বিকেল হয়ে যাচ্ছে, এখন আমরা চলে যাব বাসায়। আর যাওয়ার পথেই মীরা চাচ্ছে হাতে মেহেদি লাগাবে। তো এখানের মেহেদিগুলো হাতে পরিয়ে দিচ্ছেন এই আঙ্কেল। তো আঙ্কেল যখন মেহেদিগুলো পরিয়ে দেয় তখন 10 টাকা করে নিয়ে থাকে এক হাতে। তো যে কোনো অক্ষর হাতে লাগানোর পর কিন্তু 10 টাকা করে নিয়ে থাকে। তো মীরা চাচ্ছে হাতে মেহেদি লাগাবে। তা আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর আমার কাছে মনে হচ্ছে আজকে চাঁদপুরের মধ্যে বেশি রোদ পড়েছে, আর এত গরম লাগছিল গাড়ির ভিতরে। তো ওদের আব্বুকে বললাম ঠান্ডা পানি নিয়ে আসতে, আর সাথে আইসক্রিম। তো আমরা সবাই মিলে আইসক্রিম খাওয়ার পর অনেকটাই ভালো লাগতেছে, হয়তো একটু হাঁটাহাঁটি করেছি সেজন্য অনেকটাই গরম লাগতেছিল। তো অনেক আপুরাই গতকালকে আমাকে কমেন্ট লিখেছে, আমি অনেক অনেক খুশি হয়েছি। আর প্রথমে কিন্তু আমি কমেন্টগুলো দিয়ে দিয়েছি, আমি এতটাই পছন্দ করেছি কমেন্টগুলো যে আমি সাথে সাথেই কিন্তু স্ক্রিনশট নিয়ে এই ব্লগটা তৈরি করার জন্য বসে পড়েছি, যে আপুদের কমেন্টগুলো আমি রেখে দেব ব্লগের মধ্যে। আর কিছু কিছু কমেন্ট আছে আমার কাছে এতটাই ভালো লাগে, সেগুলো আমি সব সময় আমার গ্যালারিতে রেখে দিই, এগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দেব সব সময়। তো আপনারা সব সময় আমার পাশে এভাবে আছেন, সেজন্য কিন্তু আমি ব্লগগুলো তৈরি করি, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমার অনেক পুরনো ভিউয়ার্সরাও আছে, নতুন ভিউয়ার্সরাও কিন্তু জয়েন হয়ে গিয়েছে। আমার কাছে আরও বেশি ভালো লাগে যে আপনারা যখন কমেন্টগুলো করেন, সেই কমেন্টগুলো কিন্তু আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সন পড়ে থাকে, এমনকি আমার ফ্রেন্ডরাও পড়ে থাকে। তো সেই জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে। অনেকে আমাকে বলে থাকে যে তোমার কমেন্টগুলো খুবই সুন্দর আসে, তোমার দর্শকরা তোমাকে অনেক অনেক ভালোবাসে, সেজন্য আরও বেশি উৎসাহ পাই আমি ব্লগ তৈরি করার জন্য। তো যাই হোক, আমি বাসায় চলে এসেছি, এসে আমরা খাওয়া দাওয়া করেছি। তখন আমি এতটাই ক্ষুধার্ত ছিলাম আমরা সবাই যে ক্যামেরাটা অন করতে পারিনি। তো আমরা খাওয়া দাওয়া করার পর, এটা ছিল বিকেলবেলা, মানে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমি আমাদের বাড়িতে চলে যাব। তখন যাওয়ার পথে আমার ননদ বলতেছে মুড়ি বানিয়ে খাওয়াবে আমাদেরকে। তো এখন মুড়ি মাখানি আমাদের জন্য তৈরি করতেছে। আসলে অনেক দিন হয়েছে মুড়ি মাখানো খাওয়া হয়নি, তো ভাবলাম এখন আমরা সবাই মিলে মুড়ি মাখা খেয়ে তারপর চলে যাব। তো এই যে এখন আমাদের মুড়ি মাখানোটা তৈরি হয়ে গিয়েছে। আর মুড়ি মাখানোর স্বাদ তখনই বেড়ে যায় যখন নাকি সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখানো খেতে পারি। তো এখন যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে বসে মুড়ি মাখানোটা খাচ্ছি, সেজন্য কিন্তু আরও বেশি টেস্ট বেড়ে গিয়েছে, মুড়িটার খেতে আরও ভালো লাগতেছে। তো শালীন দেখতে পাচ্ছেন ও মুড়ি মাখানো খাবে না, ও নিয়েছে খালি মুড়ি, সেটাই খেয়ে নিচ্ছে। আর বলতেছে চলো আমরা নানুর বাসায় চলে যাই। ও কিন্তু সব বাসায় থাকতে অনেক পছন্দ করে, দাদুর বাসা, নানুর বাসা। তো আমাদের এখানে কিন্তু কিছুদিনের মধ্যে আমরা এখানে চলে আসব দাদুর বাড়িতেও, ভাবছি কয়েকদিন থেকে যাব যদি হাতে সময় থাকে তাহলে। তো সারাদিন যেহেতু এখানেই থাকা হয়, আর থাকার বাকি রইল কোথায়, আমার কাছে মনে হচ্ছে সেটা। সারাদিন এখানে থাকি, রাতের বেলা আমাদের বাড়ি চলে যাই। তো দুই বাড়িতে মিলিয়ে কিন্তু থাকার চেষ্টা করতেছি। আর এই যে আমাদের মুড়ি মাখানোটা প্রায় খাওয়া হয়ে যাচ্ছে। তো আপু আর আমি মিলে আজকে সকাল সকাল কিন্তু হাঁটতে বেরিয়ে পড়েছি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে আব্বুর কবরস্থানে যে কবর জিয়ারত করে আমরা একটু হাঁটার চেষ্টা করি। তো অনেক দূর পর্যন্ত কিন্তু আমাদের হাঁটা হয়ে যায়, মাঝে মধ্যে আমরা সিএনজি করেও ঘুরে আসি, অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই আমার পাশে এভাবে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।